আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পূর্ব পশ্চিমে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলি। কে এ বাইডেন, বিস্তারিত রয়েছে বিশেষ প্রতিবেদনে। বাইডেনের নিরাপত্তা জোরদার, বাসভবনের আকাশে বিমান উড্ডয়ন নিষিদ্ধ। মার্কিন নির্বাচনে ব্যতিক্রমী কিছু বিজয়, সর্বোচ্চ ক্ষমতায় হিজড়া। রুশ আয়রনম্যান পুতিন অসুস্থ, নিতে পারেন অবসর। গ্রিসের প্রথম মসজিদে প্রথম জুমার নামাজ আদায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পুরো নাম জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র, তবে সংক্ষিপ্ত জো বাইডেন নামে পরিচিত তিনি। ডেমোক্র্যাটিক পার্টির সদস্য বাইডেন দেশটিতে দীর্ঘদিন ধরে অ্যাটর্নি হিসেবে কর্মরত ছিলেন। এরপর নেমে পড়েন রাজনীতির ময়দানে। নিজ রাজ্য ডেলাওয়ারে সবচেয়ে বেশি সময় ধরে সিনেটর ছিলেন তিনি। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ৪৭তম ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন জো বাইডেন। দেখে নেওয়া যাক তার ব্যক্তিগত জীবনের কিছু তথ্য। জন্ম ১৯৪২ সালের ২০ নভেম্বর জো বাইডেনের জন্ম। বাবা জোসেফ রবিনেট বাইডেন সিনিয়র, মা ক্যাথরিন ইউজেনিয়া ফিনেগান। মা আইরিশ বংশোদ্ভূত। উত্তর পূর্ব পেনসিলভেনিয়ার স্ক্যানটনে বেড়ে ওঠেন তিনি। বাবা বাইডেন সিনিয়র ছিলেন ফার্নেস ক্লিনার। তবে জীবনের বড় একটি সময় তার কেটে গেছে গাড়ির সেলসম্যান হিসেবেও। ছোটবেলা থেকে প্রবল দরিদ্রের মাঝে বড় হয়েছেন মার্কিন এই রাজনীতিক। নিজের মানসিকতা ধীর করতে বাবা মায়ের অবদান এবং দরিদ্রতাকেও অসংখ্যবার ধন্যবাদ জানিয়েছেন তিনি। যে দরিদ্রতা আর কঠিন জীবনযাত্রা তাকে একজন পোক্ত মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করেছে, তা অনেক সাক্ষাৎকারে অকপটে স্বীকার করেছেন বাইডেন। পড়াশোনা ও শিক্ষা জীবন। স্ক্যানটনে সেন্ট পালস এলিমেন্টারি স্কুলে পড়াশোনা করেন বাইডেন। ১৩ বছর বয়সে পরিবার সহ ডেলাওয়ারে আসেন তিনি। ছোটবেলা থেকে বাচন শক্তিতে সমস্যা ছিল বাইডেনের, এই জন্য স্কুলের সহপাঠীরা প্রায়ই তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। সেন্ট হেলেনা স্কুল বার্চেমের একাডেমির শিক্ষার্থী হিসেবে শিক্ষকদের নজর কাড়েন রোগাটে ছিপছিপে কিশোর বাইডেন। ছোটবেলায় কথা বলতে গিয়ে আটকে যাওয়া শিশু বাইডেন আজ মার্কিন রাজনীতির অন্যতম আইকন। কলেজে থেকে দাম্পত্য জীবন। ডেলাওয়ার বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনার পাঠ চুকেন বাইডেন। ছোটবেলা থেকে ফুটবল খেলার প্রতি ছিল অন্যরকম এক টান। জন এফ কেনেডির রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম ভক্ত ছিলেন তিনি। ১৯৬১ সালের দিকে ধীরে ধীরে রাজনীতির দিকে ঝুঁকে পড়েন। রাজনীতির মাঠে নামার আগে নেইলার হান্টারের সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয় শেষ পর্যন্ত পরিণয় রূপ নেয় ১৯৬৬ সালে। তাদের ঘরে রয়েছে জোসেফ হান্টার, নাওমি নামের ৩ সন্তান। রাজনৈতিক জীবন। জো বাইডেন ১৯৬৮ সালে একটি ল ফার্মে কর্মরত ছিলেন। ১৯৭০ সালে নিউ ক্যাসেল কাউন্টি কাউন্সিলে নির্বাচিত হন। এরপর নিজস্ব ল ফার্ম প্রতিষ্ঠা করেন। ১৯৭২ সালে নভেম্বরে রিপাবলিকান দলীয় সিনেটর সেলগে বগেসের বিপক্ষে ডেমোক্র্যাটিক প্রার্থী মনোনীত হন তিনি। এরপর মার্কিন ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে ফেলেন নিজের নাম। মার্কিন ইতিহাসে পঞ্চম সর্বকনিষ্ঠ সিনেটর হিসেবে নির্বাচিত হন ২৯ বছরের বাইডেন। ১৯৭৭ সালে ফের বিয়ে করেন বাইডেন। দ্বিতীয় স্ত্রী জিলের ঘর আলো করে কন্যা সন্তান অ্যাশলে জন্মান ১৯৮১ সালে। রাজনীতির মোড়। ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি হিসেবে নিযুক্ত হন জো বাইডেন। ১৯৭০ সালে কান্ট্রি কাউন্সিলে নির্বাচিত হয়েছিলেন তিনি। ১৯৭৩ সালে প্রথমবার সিনেটে যান তিনি। এরপর ১৯৭৮, ১৯৮৪, ১৯৯০, ১৯৯৬ ও ২০০২ এবং ২০০৮ সালে সিনেটর হিসেবে টানা নির্বাচিত হন জো বাইডেন। সিনেটর হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের ইরাক নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। ভাইস প্রেসিডেন্ট। ১৯৭২ সালে বড় দিনের উৎসবের জন্য ক্রিসমাস ট্রি কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যান তার প্রথম স্ত্রী নিলিয়া। বিয়ের পর স্ত্রীকে নিজের স্বপ্নের কথা শুনিয়েছিলেন বাইডেন। বলেছিলেন তিনি স্বপ্ন দেখেন ৩০ বছর বয়স হওয়ার আগেই একবার সিনেটর নির্বাচিত হতে চান তিনি। এরপর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন রয়েছে বলেও জানান স্ত্রীকে বলা স্বপ্নের বাস্তবায়নে রাজনীতির ময়দানে এবার জোরে সোরে আশা জানান দিলেন বাইডেন। ১৯৮৭ সালে ডেমোক্র্যাটিক প্রার্থীর প্রেসিডেন্সিয়াল প্রাইমারিতে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি। তবে অসুস্থতার কারণে পরের বছর এই লড়াইয়ে পিছু হটতে বাধ্য হন তিনি। ২০০৭ সালের কথা। আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল প্রাইমারিতে লড়াইয়ের প্রস্তুতি নেন। ওই সময় বারাক ওবামা এবং হিলারি ক্লিনটনের বিপক্ষে নিজের অবস্থান তৈরি করতে ব্যর্থ হন তিনি। হিলারি ক্লিনটনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়াতে পারেননি তিনি। পরে ২০০৮ সালে প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে টেলিফোন পান তিনি। বাইডেনকে রানিং মেট হিসেবে বেছে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন ওবামা। ১৯০৯ সালের ২০ জানুয়ারি বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। ১৯১৭ সাল পর্যন্ত একই পদে ছিলেন তিনি।
We'll never be able to measure all that pain and the loss, the suffering that so many families are experiencing. সম্ভাব্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে সে দেশের গোয়েন্দা সংস্থা। বাইডেনের বাসস্থান এবং আশেপাশের এলাকায় বিমান উড্ডয়ন নিষিদ্ধ করেছে মার্কিন ফেডারেল বিমান উড্ডয়ন কর্তৃপক্ষ। জো বাইডেন ভাষণ দিতে পারেন এমন তথ্য গোয়েন্দা সংস্থাকে জানিয়েছে বাইডেনের এজেন্টরা। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের মুখপাত্র ক্যাথরিন মিল হোয়ান এই বিষয়ে মন্তব্য করতে চাননি। তিনি বলেছেন তার সংস্থার শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তার ব্যবস্থা সম্পর্কে মন্তব্য করে না। এ বিষয়ে জো বাইডেনের সহযোগিতারাও কথা বলতে রাজি হননি। ওয়াশিংটন পোস্ট ধারণা করা হচ্ছে ইলেকটোরাল ভোটের হিসাবে ট্রাম্পের চেয়ে ৩৬ ভোট বেশি পেতে যাচ্ছেন বাইডেন। এদিকে ইসরায়েলের প্রখ্যাত সাংবাদিক ও মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ জ্যাবি ইয়েস্কিন বলেছেন বাইডেন নির্বাচনে বিজয়ী হলে ইরানের জন্য তা এক বিরাট বিজয়। দেশটিতে আয়াতুল্লাহদের শাসন হবে আরও দীর্ঘতর। এদিকে সৌদি আরবের গোয়েন্দা বাহিনীর সাবেক প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল বলেছেন জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হলে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় শর্ত সাপেক্ষে ফিরে আসতে পারে। আবুধাবিতে বৈরুত ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে ফয়সাল আর তুর্কি আরও বলেন বাইডেনের আমলে ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতিতে অনেক পরিবর্তন আসতে পারে। Falsely, that they're inflating the number of COVID deaths to make more money. What in the hell is... এদিকে আমেরিকায় 2020 সালের নির্বাচন নানা কারণে ঐতিহাসিক হয়ে থাকবে। এই প্রেসিডেন্ট নির্বাচন সামাজিক ও রাজনৈতিক বিভাজন এবং চরম তিক্ততার বহিঃপ্রকাশের জন্য যেমন স্মরণীয় হয়ে থাকবে, তেমনি প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি মার্কিন কংগ্রেসের যে গুরুত্বপূর্ণ নির্বাচন আছে সেখানেও কিছু কিছু ব্যতিক্রমী নজির দেশটির জন্য ইতিহাস হয়ে থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলে কংগ্রেস। এটি দুটি কক্ষ বিশিষ্ট নিম্ন কক্ষকে বলে হাউস অব রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদ, আর উচ্চ কক্ষকে বলে সিনেট। এই প্রতিনিধি পরিষদের নির্বাচনে এবার বিজয়ী হয়েছেন এমন এক নারী যিনি এমন এক ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী গোষ্ঠীর সমর্থক যারা মনে করে প্রেসিডেন্ট ট্রাম্পের গোপন ব্রত হল শিশুদের যৌন নিপীড়নকারী এবং শয়তানের দমন। এই গোষ্ঠী কিউ অ্যানন এর কট্টর সমর্থক রিপাবলিকান মার্জরি টেইলর গ্রিন হাউস অব রিপ্রেজেন্টেটিভে নির্বাচিত হয়েছেন জর্জিয়া অঙ্গরাজ্যের একটি আসনে বিজয়ী হয়ে। এই বিতর্কিত গোষ্ঠী সমর্থক হিসাবে তিনি প্রথম কংগ্রেস আসন পেলেন। ব্যবসায়ী গ্রিন রাজনীতিতে নতুন। তিনি জর্জিয়ার একটি রক্ষণশীল এলাকায় তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিয়েছেন। সাম্প্রতিক সময় আত্মপ্রকাশ করা ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী এই গোষ্ঠী কিউ অ্যাননের অন্ধবিশ্বাস যে শিশুদের যৌন নিপীড়নকারী এবং শয়তানের বিশ্বাসী এক চক্রে অনুপ্রবেশ ঘটেছে মার্কিন সরকারে, যারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতায় থেকে সরানোর চেষ্টা করেছে। তাদের দমনই ডোনাল্ড ট্রাম্পের গোপন রাজনৈতিক মিশন। এই তত্ত্বে বিশ্বাসীদের গোপন প্রতীক হল ইংরেজিতে কিউ। ইউটিউবে এক ভিডিওতে গ্রিন এই অক্ষরটিকে অভিনন্দন জানিয়েছেন এবং ট্রাম্পকে দেশপ্রেমী বলে বর্ণনা করেছেন। তবে এই গোষ্ঠীর যে ভাবমূর্তি আছে, প্রচারাভিযানের সময় তিনি তার সাথে নজরে একাত্মতাকে দূরে রাখার চেষ্টা করেছেন। যদিও কোনো কোনো রিপাবলিকান প্রার্থী অতীতে কিউ অ্যাননের প্রতি খোলাখুলিভাবে তাদের সমর্থন দিয়েছেন। For me, I've known that I'm transgender my entire life. I think it's difficult for folks who aren't transgender to really wrap. এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জটিল পার্কিনসন্স রোগে আক্রান্ত। এই কারণে আগামী বছরের জানুয়ারিতে তিনি নাকি প্রেসিডেন্ট পদ থেকে অবসর নিতে যাচ্ছেন। রাশিয়ার কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত এমন রিপোর্টে শোরগোল পড়ে গিয়েছে। নিজে সামরিক বাহিনীতে ছিলেন, সেই লড়াকু মনোভাব ও কর্মপদ্ধতির জেরে ফের রাশিয়ার হারানো গৌরব অনেকটাই উদ্ধারে সক্ষম হয়েছেন আয়রনম্যান ভ্লাদিমির পুতিন। তবে মস্কোর রাজনৈতিক বিজ্ঞানী ভ্যালোরি সোলোভেইকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে পুতিন পার্কিনসন্সে ভুগছেন। তাই তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই 2 মেয়ে এবং বান্ধবী এই গুরু দায়িত্ব থেকে অবসর নেওয়ার চাপ দিচ্ছেন। সোলোভে এর দাবি সম্প্রতি পুতিনের শরীরে পার্কিনসন্স এর নানা উপসর্গ ধরা পড়েছে। наращивать наши позиции, укреплять и обновлять флот, внедрять новые. মুসলিম বিশ্বের কাছে এথেন্স ছিল একটি কলঙ্কিত শহর যেখানে কোনো মসজিদ ছিল না। গ্রিসের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রথম কোনো মসজিদের যাত্রা শুরু হওয়ার পর গতকাল প্রথম মসজিদে জুমার নামাজ আদায় হলো। অটোম্যান সাম্রাজ্যের পতনের 200 বছর পর দেশটিতে মুসলিমদের জন্য স্থায়ী উপাসনালয় স্থাপিত হলো, যা রাষ্ট্রীয়ভাবে তৈরি হয়েছে। মসজিদটিতে জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে একটি নতুন ইতিহাসের যাত্রা শুরু হয়েছে। এথেন্স ছিল ইউরোপের একমাত্র মসজিদহীন শহর, যেখানে মুসলিমদের নামাজের জন্য প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত করা হয়েছে। এর আগে বিভিন্ন অনানুষ্ঠানিক জায়গায় এই দেশের মুসলিমরা নামাজ আদায় করত। গ্রিসের রাজনীতিতে একগুচ্ছ মৌলিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে এমন উদার পরিবেশ তৈরি হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আন্তর্জাতিক অঙ্গনের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।